তো ইদানিং যেটা ঘটতেছে, প্রতি বছর নির্দিষ্ট জেলায় নির্দিষ্ট এলাকাগুলোতে ব্যাপক মাত্রায় বন্যা হচ্ছে এবং এর কারণগুলো আমাদের কাছে খুব পরিষ্কার। এখন সমস্যা হচ্ছে, প্রত্যেকটা সরকার এই যে কৃষকদেরকে সাহায্য দিচ্ছে, সাবসিডি দিচ্ছে, আপনি আসলে কত টাকা সাবসিডি দেন আর কত টাকা এইসব কারণে কৃষকের ক্ষতি হয় তার অর্থনীতি নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকারি দলের ম্যান্ডেট মোতাবেক কৃষকদেরকে ২৫০০ টাকা করে দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। এখন গত ৫ মাসে বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, তেল, গ্যাস, ডিজেল, ইনফ্লেশন, এর যোগ করে যে কোনো অর্থনীতির ছাত্র সে বলবে যে এই ২৫০০ টাকা কিন্তু ইতিমধ্যে শূন্য হয়ে গেছে। এর বাইরে যোগ হয়েছে, যেই কৃষককে আপনি ২৫০০ টাকা দিয়েছেন আর যার একটা গরু এই প্লাবনে ভেসে চলে গেছে, তার আসলে কত বছরের ২৫০০ টাকা চলে গেছে। যেই কৃষকের ৩০% ১ বিঘা জমির ফসল চলে গেছে, তার আসলে কতগুলো কার্ডের সমান টাকা চলে গেছে। অতএব অর্থনীতির এই জায়গায় যদি আমার কর্মসূচিকে আমি সাজাতে না পারি, তাহলে যেটা হবে, টাকার অপচয় হবে। মাত্র কিছু প্রকল্প হবে, এই প্রকল্পকে কেন্দ্র করে সরকারি দলের নেতা কর্মী এবং আমলারা মিলে লুটপাট করবে এবং দিন শেষে গরিবের পকেট আগের মতোই শূন্য হয়ে যাবে। সেই জন্য আমরা যেটা বলছি যে এই বন্যার একটা ম্যাপিং করা দরকার আমাদের। শুধু তাই না, সারা দুনিয়াতে যাদের কাছে স্যাটেলাইট আছে, আপনি যে কোনো স্যাটেলাইটের মালিকদেরকে বললে গত ৩০, ৪০, ৫০ বছরের বন্যার ম্যাপিং না, আগামী বছর কোথায় কোথায় বন্যা হতে পারে, কোন উপজেলার কোন ইউনিয়নের কোন কুদ্দুস বয়াদির বাড়িতে, সেটাও আপনি একটা এস্টিমেশন করতে পারবেন। তাহলে রাষ্ট্র আকারে যদি আমরা ফাংশন করতে চাই, আমাদেরকে প্রতি বছরে যে মৃত্যুর সংখ্যা গুনতে হয়, যে এতগুলো জেলার এতগুলো উপজেলা প্লাবিত হয়ে গেছে, তারপরে পাহাড় ধসে এতজন মানুষ মারা গেছেন, এত পরিমাণ ফসলের এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আমাকে তো রাষ্ট্র যারা চালাবেন তাদেরকে তো চিন্তা করতে হবে আগামী বছর পত্রিকাতে এই খবরটা যেন না আসে। আমরা কি করতে পারি? তাহলে প্রতি বছর একই সিজনে, একই মৌসুমে, একই ধরনের সংকট, একই ধরনের ক্ষয়ক্ষতি, একই ধরনের পত্রিকার সংবাদ, কিন্তু এই রাষ্ট্র এইগুলোকে সমাধান করবার জন্য কোনো মৌলিক কাঠামোগত আলোচনা করছে না। এবং একইভাবে দেখেন, আমাদের সংসদে এইটা নিয়ে কোনো সিরিয়াস আলোচনা, তর্ক বিতর্ক নাই যে কেন বৃষ্টির পানি বন্যায় রূপান্তরিত হচ্ছে, কেন বৃষ্টির পানি শহরগুলোতে জলাবদ্ধতার জন্ম দিচ্ছে, কেন বৃষ্টির পানি ফ্লো করে সমুদ্রে চলে যাচ্ছে না। সমুদ্রের পাড়ের জেলা যেখান থেকে উজানির পানি এসে কক্সবাজারের নামে সেই কক্সবাজার শহরটা পর্যন্ত ডুবে গেছে, সেটা তো সমুদ্রের পানিতে ডোবে নাই। তাহলে সার্টেনলি আমার শহর পরিকল্পনা, আমার শহর পরিচালনা, আমার যে সিটি ম্যানেজমেন্ট এই রাষ্ট্র করছে, সেই রাষ্ট্রের সাংঘাতিক ধরনের গাফলতি আছে এটাকে ডিল করবার জন্য। এবং একইভাবে দেখেন, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি ২০০৬ সালে যে গোল্ড মেডেলটা পেয়েছিলেন, উনি মনে করছেন ওই একই ক্লাবে একইভাবে খেলে ২০ বছর পরেও মেসির মতো গোল করা যাবে। সফটওয়্যারটা আপডেট করতে হবে। ২০ বছর আগের আর্জেন্টিনার স্টার আজকে মাঠে নামায় দিলে সে ইংল্যান্ডকে হারাইতে পারবে না, প্র্যাকটিক্যাল না। অতএব ২০০৬-এর সফটওয়্যার দিয়ে আপনি যখন দেশ পরিচালনা করছেন, সারা দেশের বিশাল অংশ পানিতে ডুবে গেছে, স্কুলগুলো মাদ্রাসাগুলো তলিয়ে গেছে, আপনি এখনও ইন্টারমিডিয়েট পরীক্ষা সাসপেন্ড করবার প্রয়োজন মনে করেন নাই। যদি একটা শিশু, একটা ছেলে মেয়ে যাওয়া আসার পথে পানিতে ডুবে মারা যায়, তাহলে কি ওর জীবনে একটা পরীক্ষাটা গুরুত্বপূর্ণ ছিল, না ওর জীবনে আসলে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ ছিল? তৃতীয়ত দেখেন, সারা বাংলাদেশে বৃষ্টির কারণে যেটা হয়েছে, আমাদের রাস্তাঘাটগুলোতে পিচ উঠে গেছে প্রচুর। দেখবেন যারা আপনারা শহরগুলোতে যাওয়া আসা করছেন, সেখানে গর্ত তৈরি হয়েছে এবং এই গর্তের কারণে দিনের আলোতে না হলেও এখন থেকে প্রত্যেক রাতে মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাবে দেখবেন। কারণ গাড়িগুলো খাদে পড়বে, মানুষ মারা যাবে।
তাহলে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় কোথায়? তারা কেন তাদের এই ঘিলুটা কাজে লাগায় না যে এইরকম মুষলধারে 2 সপ্তাহ বৃষ্টি হইলে রাস্তা থেকে পিচ উঠে যাবে, রাস্তায় গর্ত তৈরি হবে, আপনার ইমার্জেন্সি সার্ভিসগুলো কোথায়? তারা কেন এটাকে ভরাট করে দিচ্ছে না? আপাতত ইটের কুচকা দিয়ে অথবা বালু দিয়ে আপাতত তো এটাকে সমান করে দিতে হবে, যেন কোনো নাগরিক দুর্ঘটনায় মারা না যায়। তাহলে রাষ্ট্র যখন এই ধরনের মহামারীতে বিপর্যস্ত হয়ে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি তারা সিরিয়াস কোনো আলোচনা সংসদে তুলছেন না, করছেন না। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আমরা সিরিয়াস কোনো প্ল্যান দেখতে পাচ্ছি না। যেই জেলাগুলোতে মানুষ মারা গেছে, যেই জেলাগুলোতে ফসল ডুবে গেছে, এখানে সমস্যাটা কোথায়? একইভাবে দেখেন, বাংলাদেশে আবহাওয়া কর্তৃপক্ষ নামে একটা ডিপার্টমেন্ট আছে। আমাদের অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে যারা বিভিন্ন ইউরোপের দেশে আপনার আবহাওয়া বিষয়ে লেখাপড়া করে কাজ করেছেন। উত্তর আমেরিকা থেকে পলাশ নামে একজন বাংলাদেশি ছেলে, সে দেখবেন বৃষ্টি বর্ষার ফোরকাস্ট করে দেয়, যেটা আমাদের আবহাওয়া কর্তৃপক্ষের থেকেও আরও অ্যাকুরেট। তো সে তো বিনা পয়সায় ফোরকাস্ট করতেছে। তাহলে আমি সোনার বাংলায় ট্যাক্স পেয়ারদেরকে দিয়ে এই আবহাওয়া অধিদপ্তরটা কেন পুষবো? আমার কি দরকার এই অফিস পরিচালনা করবার, যার পূর্বাভাস কৃষকের কাজে লাগে না, যার পূর্বাভাস সত্য হয় না, যার পূর্বাভাসকে কেন্দ্র করে কৃষক পরিকল্পনা করতে পারে না যে আমি আসলে ধানটা কবে কাটবো। তাহলে এই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে আজকের আলোচনার টপিক, জুলাই আসলে আমাদেরকে কি করতে বলেছে? জুলাই করতে বলেছে যে আমার এই রাষ্ট্রের যে অসঙ্গতি, আমার যে সুশাসন, গভর্নেন্স ডিসপেন্স করবার যে অসঙ্গতি, সেই প্রত্যেকটা অসঙ্গতির জায়গাকে অ্যাড্রেস করা। প্রতি বছর বৃষ্টি হবে, বন্যা হবে, ডুবে যাবে, আমরা আপনারা কয়েকজনে মিলে একটু ত্রাণ দিতে যাব। কত ত্রাণ দেবেন? আপনি কতদিন একটা বাড়ি, জমি, পশু হারিয়ে ফেলা একটা পরিবারকে ত্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবেন? কতদিন পারবেন? কতদিন আপনি আরেক জায়গা থেকে ট্রাকে ভরে ভরে খাবার দিয়ে আসবেন, খিচুড়ি রান্না করে খাওয়াবেন, বিস্কিট দিয়ে আসবেন? ইমার্জেন্সি তো ইমার্জেন্সি হবে। তাই আজকে আমরা এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করছি, আপনি অবিলম্বে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে আপনি ইমার্জেন্সি মিটিং কল করেন, দেশের প্রত্যেকটা স্টেক হোল্ডার মিনিস্ট্রিকে কল করেন, আবহাওয়া অধিদপ্তরকে কল করেন, যোগাযোগ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়কে আপনি ইমার্জেন্সি মিটিং করেন, যে আজকে এই বছরের 26-এর সংকট যেন 27-এ ফিরে না আসে, এইটার জন্য আপনি এখন পরিকল্পনা করবেন, আজকে করবেন, এই বছর করবেন। তা না হলে এই রাষ্ট্র প্রতি বছর মানে মরণে সঙ্গীত গাইবে, বুক চাপড়াবে যে আমার এটা ডুবে গেছে, ওইটা ডুবে গেছে। এরপরে এই রিলেটেড ফাইনাল কথা হচ্ছে যে উজান থেকে কেন পানি আসতেছে? উজানে কি আমরা যেভাবে আপনি ফার্মে গরু পোষেন, মুরগি পালেন, পুকুরে মাছ পোষেন, লালন পালন করেন, উজানে কি আমরা বর্ষাকালে পানি লালন পালন করি? হঠাৎ করে সোনার বাংলাতে এতগুলো পানি আসলো কোত্থেকে? আমার বন্ধু রাষ্ট্র ছেড়ে দিয়েছে, তাই না? আমার এত ভালো বন্ধু, এইরকম বন্ধু থাকলে আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার হবে না। একদম শেষ রাতে আজানের আগেই দেখবেন আপনাকে তবারক পাঠায় দিবে, এত তবারক পাঠাবে আজীবন ওই পানি খাইতে খাইতে ডুবা মরে যাবেন, দাফন কাফন করা লাগবে না। তো সেই তবারকের পলিটিক্সও করতে হবে বাংলাদেশকে, যে আমরা পদ্মা ব্যারেজ করবার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। তিস্তা প্রকল্প নিয়ে যেই ছিনিমিনি খেলা আমরা গত 20 বছর থেকে দেখেছি, এইটা অবিলম্বে রিজলভ করতে হবে। চীন যদি টাকা দেয়, চীনের টাকায় করবেন, তা না হলে বাংলাদেশের মানুষের 1 ব্যাগ করে রক্ত বিক্রির টাকা চাইবেন আপনারা সবাই মিলে, সব দল মিলে, যে আমরা তিস্তায় ব্যারেজ করব, দেশের প্রত্যেক নাগরিক 1 ব্যাগ করে রক্ত বিক্রি করে দেবেন, আমরা সবাই বিক্রি করে দেব দেশের জন্য। আমাদের টাকা দিয়ে হইলেও তিস্তায় প্রকল্প করতে হবে আমার 5টা জেলার লক্ষ লক্ষ কৃষক শ্রমিককে বাঁচিয়ে রাখার জন্য। অতএব এটাতে কোন দেশ উদ্বিগ্ন তার কিছুতে আমার যায় আসে না। অতএব এই যে বন্যা, এই যে জলাবদ্ধতা, এই যে পাহাড় ধসে মারা যাচ্ছে মানুষ, এর একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা হয়ে এই খবরটার ইতি টানা দরকার। প্রতি বছর একই খবর আমরা পড়তে চাই না, শুনতে চাই না। দ্বিতীয়ত, কামিং ব্যাক টু দ্য টপিক,